তো বন্ধুরা চলে এসেছি আবার একটা সুন্দর ট্রাভেল ভিডিও তোমাদের দেখাবো বলে। আজকে হচ্ছে 28শে ডিসেম্বর 2024 সাল। আর কিছুক্ষণের মধ্যে আমি যাত্রা করতে চলেছি পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। এটা রাঁচিতে অবস্থিত, রাঁচির একটা খুব গুরুত্বপূর্ণ সাইট সিনগুলোর মধ্যে একটা এবং অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পট। আমরা সবাই যাচ্ছি পিকনিক করতে। আমরা প্রতি বছর এই বর্ধমান থেকে বিভিন্ন জায়গায় পিকনিক করতে চাই, আর সেই উদ্দেশ্য নিয়ে এবছর আমরা যাচ্ছি পাত্রাতু ভ্যালি। পাত্রাতু ভ্যালিতে তো আমরা যাবই, আর পাত্রাতু ভ্যালিতে গিয়ে আমরা যে সমস্ত জায়গাগুলো ঘুরবো, পিকনিক তো করবো, পিকনিকের সঙ্গে যে সমস্ত জায়গাগুলো আমরা ঘুরবো তার মধ্যে দেখার জায়গা হচ্ছে সবথেকে পাত্রাতু ভ্যালি। সেটা হচ্ছে প্রথমে আমরা দেখব পাত্রাতু ভিউ পয়েন্ট। অর্থাৎ পাত্রাতু ভ্যালি যেতে গেলে যাওয়ার সময় আমাদের একটা ভিউ পয়েন্ট পড়বে, সেটা হচ্ছে পাত্রাতু ভিউ পয়েন্ট। আর সেই পাত্রাতু ভিউ পয়েন্টে কিন্তু যত গাড়ি বা যত বাস বা যত প্রাইভেট গাড়ি পাত্রাতু ভ্যালি যায়, সমস্ত গাড়ি কিন্তু ওই পাত্রাতু ভিউ পয়েন্টে দাঁড়ায়। আর পাত্রাতু ভিউ পয়েন্ট থেকে পাত্রাতু ভ্যালিকে খুব সুন্দরভাবে এক্সপ্লোর করা যায়, খুব সুন্দরভাবে দেখা যায়। আর সেখান থেকে পাত্রাতু ড্যামকে খুব ভালোভাবে দেখা যায়। এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে, নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা পাত্রাতু ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে সেলফি জোন পাত্রাতু ভ্যালির। অর্থাৎ ওই জায়গাটা থেকে পাত্রাতু ভিউ পয়েন্ট থেকে আপনারা পাত্রাতু ভ্যালিকে খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আর প্রতিটি জায়গা খুব নিখুঁতভাবে খুব সুন্দরভাবে দেখা যায়। তো সেই পাত্রাতু ভিউ পয়েন্টে আমরা কিছুক্ষণ দাঁড়াবো, সেখানে সেলফি তুলবো, ছবি তুলবো। তারপর সেখান থেকে আমরা চলে যাব পাত্রাতু ভ্যালি। পাত্রাতু ভ্যালিতে আমরা গিয়ে সেখানে যেটা সেখানে দেখার আছে সেটা হচ্ছে পাত্রাতু ভ্যালিতে একটা রিসর্ট আছে, সেই রিসর্টে আমরা উঠবো। উঠে সেখানে আমরা কিছু চেঞ্জ করে একটু ব্রেকফাস্ট খেয়ে আমরা পিকনিক করতে বেরিয়ে পড়বো সেখানে। আর পিকনিক করার ফাঁকে আমরা যে জায়গাগুলো দেখে নেব, পালানি ফলস পাত্রাতু ভ্যালির একটা খুব গুরুত্বপূর্ণ জনপ্রিয় সাইট সিন পালানি ফলস অর্থাৎ ওয়াটার ফলস ওইখানে অবস্থিত। ওইটা দেখার পর আমরা চলে যাব পাত্রাতু ড্যামে, পাত্রাতু ড্যাম বা পাত্রাতু লেক। আর সেই পাত্রাতু লেকে কিন্তু বোটিংয়ের একটা খুব সুন্দর ব্যবস্থা করা আছে। সেখানে স্পিড বোট রাইড করবো, স্পিড বোট রাইড করে কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস আছে, যদি সম্ভব হয় সেগুলো করবো, নাহলে শুধু স্পিড বোট রাইড করবো। করার পর সেখান থেকে কিছু ওখানকার পাত্রাতু ভ্যালির কিছু লোকাল সাইট সিন আছে, সেগুলো আমরা যাব। আর সেটা হচ্ছে পাত্রাতু ভ্যালির খুব কাছে অবস্থিত কাকে ড্যাম, আর আছে রক গার্ডেন আর কাকে ড্যাম এক জায়গাতে অবস্থিত। সেখানে খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আছে, সেইগুলো সব দেখবো। আছে টেগোর হিলে যাব, সেখানে একটা উঁচু জায়গা, পাহাড়ের মতো জায়গা, সেখানে ট্রেকিং করে উঠতে হয়। আর রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা যতীন্দ্রনাথ ঠাকুর ওইখানে কিছুদিন কাটিয়েছিলেন। তার প্রয়াত স্ত্রী যখন কাদম্বরী দেবী মারা গিয়েছিলেন, তার স্মৃতির উদ্দেশ্যে তিনি শোকাহত হয়ে কিছুদিন ওইখানে কাটিয়েছিলেন। আর তার অনুসারে সেই জায়গাটার নাম হচ্ছে টেগোর হিল। সেই টেগোর হিল আমরা দেখব। আর এই সমস্ত দেখে আর সারাদিন ধরে পিকনিক করব, ফিস্ট করব, আর খুব এনজয় করব। আর তারপর আবার আমরা বর্ধমানে ব্যাক করব। আর সেই ফাঁকে যদি সম্ভব হয় ওইখান থেকে রাঁচি হচ্ছে 40 কিলোমিটার। জানি না পাত্রাতু ভ্যালি থেকে রাঁচিতে আমরা যেতে পারবো কিনা। যদি যাওয়া হয়, রাঁচি কিছু খুব 4টে খুব সুন্দর ওয়াটার ফলস আছে। সেই 4টে ওয়াটার ফলসের মধ্যে যে কটা পারবো, দশম ফলস আছে জোনা ফলস, এছাড়াও আরও 2টা খুব সুন্দর ওয়াটার ফলস আছে। যদি সম্ভব হয় সেই 4টে ওয়াটার ফলসের ভিডিও আমি তুলে নিয়ে আসবো গেটি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। জানি না কতগুলো করতে পারবো। আমরা বাসে করে যাচ্ছি, যদি বাসে করে ঘোরায় রাঁচি কিছু সাইট সিন, তাহলে সেগুলো অবশ্যই আমার চ্যানেলে আমি নিয়ে আসবো। আর সেই উদ্দেশ্য নিয়ে আমি বেরোচ্ছি। আর কিছুক্ষণ পরে আমাদের একটা খুব সুন্দর পিকনিক স্পট যাচ্ছি, রাঁচি পাত্রাতু ভ্যালি। আর সেই যাত্রাপথের ভিডিওতে থাকবে, সেই সঙ্গে সেখানে গিয়ে আমরা যা করবো, যে সমস্ত জায়গায় যাব, যে সমস্ত অ্যাক্টিভিটিস করবো, সমস্ত কিছু রেকর্ড করে নিয়ে আসবো আমাকে লাইভ স্ট্রিমিং চ্যানেলে। পাত্রাতু ভ্যালিতে আমাদের মূল আকর্ষণ হচ্ছে পিকনিক করার ফাঁকে আমরা যে জায়গাগুলো দেখবো সেটা হচ্ছে পাত্রাতু ভ্যালি, পাত্রাতু ভিউ পয়েন্ট, পানালি ওয়াটার ফলস, পাত্রাতু ড্যাম, ঠিক আছে। সেই সঙ্গে দেখব কাকে ড্যাম, রক গার্ডেন, আর সমেত রাঁচি হিল, টেগোর হিল। এগুলো আজকে পিকনিক করার ফাঁকে এগুলো তো দেখবই। আর যদি সম্ভব হয় তাহলে 40 কিলোমিটার দূরে অবস্থিত রাঁচি শহরে যে 4টি বিখ্যাত ওয়াটারফলস আছে, সেগুলো আমি তুলে নিয়ে আসবো আমার গেটি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আর সেই উদ্দেশ্য নিয়ে আমি বেরিয়ে পড়ছি আমার এক নতুন সুন্দর একদিনের পিকনিক ট্যুর করবো বলে। আর চলো এবার বেরিয়ে পড়ছি। আর কিছুক্ষণের মধ্যে আমি একদম তৈরি হয়ে পড়েছি, একদম। আর দেখাতে চলেছি তোমাদের একদিনের পিকনিক ট্যুর আমার গেটি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। তাহলে শুরু করা যাক যাত্রাটা, লেটস গো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে 28শে ডিসেম্বর 2024 সাল।
আমি আছি এখন আমবাগানে। এখান থেকে আমি অটো ধরে আমি যাব সেন্ট জেভিয়ার্স কলেজ, আর সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে ছাড়বে আমাদের বাস পাত্তাতু ভ্যালির উদ্দেশ্যে। এখন ওয়েট করছি আর টোটোর জন্য বসে আছি। টোটোতে উঠে পড়েছি আর যাচ্ছি সেন্ট জেভিয়ার্স কলেজের দিকে। ওইখান থেকে ছাড়বে আমাদের বাস পাত্তাতু ভ্যালির উদ্দেশ্যে। আর ঠান্ডাটা মোটামুটি ভালোই পড়েছে, আর কিছুক্ষণ পর কুয়াশাও দেখা দেবে। গতকাল ভালোই কুয়াশা পড়েছিল, আজ জানি না কুয়াশা পড়বে কিনা। একটু গরম গরম লাগছে সামান্য। যদি ঠান্ডাটা সেরকম কম থাকে তাহলে হয়তো কুয়াশাটা রাতের দিকে বাড়বে। তো কুয়াশায় ঘেরা ঘন রাত্রির মধ্যে দিয়ে এক সুদীর্ঘ বাস জার্নির ভিডিও আমি দেখাতে চলেছি আমার লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আর সেই সঙ্গে পাত্তাতু ভ্যালিতে গিয়ে আমি যা যা দেখবো, যা যা অ্যাক্টিভিটিস করবো, সমস্ত কিছু তুলে নিয়ে আসবো লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আর সেই কিছু নিয়ে এখন আমি বসে টোটোতে যাচ্ছি সেন্ট জেভিয়ার্স কলেজের দিকে। শীতের রাত, সবাই পিকনিক ফিস্টে ব্যস্ত। আর ক্রিসমাসের রাত, কিছুদিন আগে ক্রিসমাস গেল 25শে ডিসেম্বর। চারদিকে এখন তারই রেস চলছে, পিকনিক ফিস্ট। আমরাও যাচ্ছি পিকনিক করার উদ্দেশ্য নিয়ে। ডিসেম্বর মাসটা পুরোটাই পিকনিক আর ট্যুর নিয়ে সবাই ব্যস্ত থাকবে। সেই সঙ্গে জানুয়ারি মাসে তো প্রচণ্ড ঠান্ডা, জানুয়ারি মাসটাও একটা বেশ ঠান্ডার আমেজে সবাই পিকনিক ফিস্ট আর ট্যুর নিয়ে সবাই ব্যস্ত থাকবে। আর এই সময় ট্যুরিং সংস্থাগুলো খুব প্রফিট করে। আর বিশেষ করে বিশেষ করে বড় বড় লং ট্যুরের থেকে এই নাইট টু নাইট প্রোগ্রামটা বেশি ভালো লাগে। কারণ মজা করি, আনন্দ করি, পিকনিক করি, ফিস্ট করি, আর যাবতীয় যা ওখানে দেখি অ্যাক্টিভিটিস করি সব একদিনে তুলে নিয়ে আসি। খুব আনন্দ হয়। তো এটাও এবছরে ব্যতিক্রম হবে না। আর আমি প্রতি বছরই যাই পিকনিক করতে। এই বছর বেছে নিয়েছি রাঁচি পাত্তাতু ভ্যালিকে। আমাদের বাস ছেড়ে দেবে ঠিক 9টা থেকে 10টার মধ্যে। আমাদের বাস দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে বাসটাকে। পাত্তাতু ভ্যালি, তাই না? শিওর তো? খুব সুন্দর বাস, চকচক করছে, লেজ মারছে। যাবো আমরা। এই বাসটাতে করেই আমরা যাচ্ছি আজকে পাত্তাতু ভ্যালি। দেখো কি সুন্দর বাসটা করেছে। হ্যাঁ, নাম্বারটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। যদি যোগাযোগ করতে চাও, এটা শক্তিগড়ে বাস আছে। নাম্বার হচ্ছে WB41H6566। বর্ধমানে যারা আছো তোমরা, বর্ধমান থেকে যে ভিডিওটা যারা দেখছো, তারা যদি এই বাসটা বুক করতে চাও তাহলে এই নাম্বারে মালিকের সঙ্গে যোগাযোগ করতে পারো। খুব সুন্দর বাসটা করেছে।
আমি আজ পর্যন্ত সঞ্জয়দার সঙ্গে দুবার ট্যুর করেছি। তো দুবার ট্যুরে আমি যে দুটো বাসে গিয়েছিলাম সেই দুটো বাস কিন্তু এতটা মানে ঝাঁ চকচকে ছিল না, আর এতটা মানে উন্নত ছিল না। এখন যে বাসটা করেছে দেখছি খুব লাক্সারিয়াস বাস করেছে, লম্বাটা অনেকটা বেশি, আর সেই সঙ্গে একটা নতুনত্ব ভাব আছে। পুরনো বাস নয় কিন্তু এটা যথেষ্ট নতুন বাস, বেশ ভালো বাস করেছে। আমি সঞ্জয়দাকে বলেছিলাম যে একটা ভালো যেন বাস করো তুমি। আমরা যে বাসটা যাই সেই বাসগুলো কিন্তু সাধারণত এতটা মানে নতুনত্ব থাকে না, বেশ পুরনো বাস করে। তো এবছর দেখছি বেশ সুন্দর এবং বড় বাস করা হয়েছে। একবার চলো বাসটার ভেতরে যাই, ভেতরে গিয়ে বাসটার ভেতর থেকে লুকিংটা কীরকম সেটা একবার দেখি। এখন বাসের ভেতরে উঠছি। বড় বাস, মাথায় দেখো আলো দেওয়া আছে, আলো লাগানো আছে, আর খুব সুন্দর ডিজাইন করা আছে বাসটা। আর এগুলো হচ্ছে সব পুশ ব্যাক সিট, অর্থাৎ পিছন দিকে চাপ দিলে কিন্তু সরে যাবে। বিশাল বড় বাস দেখতে পাচ্ছি, সেই সঙ্গে ভিডিও কোচ আছে। সঞ্জয়দা এতদিন পর আমাদের জন্য একটা খুব সুন্দর বাসের আয়োজন করেছে। আমি বলে মানে বুঝতে পারছিলাম না, এতবার রিকোয়েস্ট করেছি, সেই রিকোয়েস্টের ফল হয়তো এতদিনে পেলাম। এই বাসটা সত্যি খুব ভালো বাস করেছে এবছর। আশা করছি কমফোর্টেবল জার্নি হবে। আমাদের সঙ্গে যারা যারা যাবেন তারা সবাই ঘুরে বেড়াচ্ছে, এরা সবাই যাবেন আমার সহযাত্রী। আর বিগত 48 ঘন্টা আমরা এই বাসটাতে কাটাতে চলেছি। এই বাসে যাব, পিকনিক করব, ট্যুর করব, তারপর এই বাসে ফিরে আসবো। এখনও সবাই আসেনি, প্রায় 30-40 জন মতো এসছে। 70 থেকে 80 জন আমাদের টিম আছে। এখান থেকে পাতাতু ভ্যালির ডিস্টেন্স হচ্ছে প্রায় 329 কিলোমিটার, যেটা আমাদের যেতে এই বাস সময় নেবে প্রায় 7 ঘন্টার কাছাকাছি। গুগল ম্যাপে দেখাচ্ছে 7 ঘন্টা, 7 ঘন্টা 5 মিনিটের মতো টাইম নেওয়ার কথা। কিন্তু আমাদের যেহেতু আরও 1-2 জায়গায় দাঁড়াতে হবে এবং খাওয়া দাওয়া করবো, আমরা আমাদের ধাবায় দাঁড় করাবে এবং সেখানে আমরা খাওয়া দাওয়া করবো। আর যদি সেরকম কুয়াশা না থাকে তাহলে 8 থেকে 9 ঘন্টার মধ্যে আমাদের পৌঁছে যাওয়া উচিত। আর যদি দেখি মানে কুয়াশা বেশি আছে, আর যদি জ্যামে আটকা পড়ি বা কোনো জ্যাম থাকে রাস্তায়, তাহলে আরও ডিলে হতে পারে। আমাদের ওখানে পৌঁছানোর এস্টিমেট টাইম হচ্ছে ওই সকাল 7টা, ম্যাক্সিমাম 6টা থেকে 7টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত কথা। আর দেরি হলে আরও দেরি হতে পারে, 9টা-10টা হতে পারে। দেখা যাক কী হয়। সিদ্ধেশ্বরী ট্রাভেলস, অ্যাড্রেসটা দেখো কি লেখা আছে, 326 জিটি রোড, রামকৃষ্ণ মার্কেট, 2nd ফ্লোর, তিনকোনিয়া, 1st গেট, পূর্ব বর্ধমান। এই অ্যাড্রেসে তোমরা কিন্তু দাও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারটা দেখে নাও, 9732113432, আর একটা আছে 9232485373। এই বাসটা বুক করতে চাইলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে সিদ্ধেশ্বর ট্রাভেলস। সাইড থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, লুকটা দেখে নাও। আমার পেছনেই দেখো আছে সিদ্ধেশ্বরী ট্রাভেলসের একটা খুব সুন্দর বাস, যে বাসে করে আমরা পিকনিক করতে যাচ্ছি রাঁচির পাত্তাতু ভ্যালিতে। এই বাসের কন্ট্যাক্ট নাম্বার আমার পেছনেই আছে, আর অ্যাড্রেস আমি দেখিয়ে দিলাম, তোমরা দেখে নেবে। যারা বর্ধমান থেকে ট্যুর করবে বা ট্যুর করতে চাইবে তারা অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর এখান থেকে কিন্তু সমস্ত বাসগুলো ছাড়ে, আমাদের বর্ধমানে নিউপুরে যত বাস আছে সব কিন্তু এই
সেন্ট জেভিয়ার স্কুল থেকেই ছাড়ে। আর এই দেখো সেই সেন্ট জেভিয়ার স্কুল, একটা বিশাল চত্বর জুড়ে, এলাকা জুড়ে অবস্থিত এই সেন্ট জেভিয়ার স্কুল। আর এটা হচ্ছে বর্ধমানের সেন্ট জেভিয়ার্স রোড। এইটা সোজা চলে যাচ্ছে, একটা রাস্তা যাচ্ছে কানাই নার্সালের দিকে, আর একটা রাস্তা যাচ্ছে শিয়ালডাঙ্গা মোড়ের দিকে, আর এই দিকটা চলে যাচ্ছে নীলপুরের দিকে। এখন বাজছে 9:40, আর বাস কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। বাসের মধ্যে বসে আছি। আর ঠান্ডা আজকে খুব একটা বেশি নেই, জানি না মাঝরাতের দিকে ঠান্ডা পড়বে কিনা। আর বিগত কয়েকদিন ধরে খুব কুয়াশা চলছে, আর ঘন কুয়াশার মধ্যে দিয়ে সুদীর্ঘ সুন্দর বাস জার্নির ভিডিও আমাদের দেখা চলেছে কিছুক্ষণের মধ্যে। মুখটা দেখা যাচ্ছে না, ড্রাইভার উঠে পড়েছে। খুব এক্সাইটেড হয়ে আছি পাত্তাতু ভ্যালিটা দেখার জন্য। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পাত্তাতু ভ্যালি রাঁচিতে অবস্থিত একটা খুব সুন্দর টুরিস্ট স্পট এবং পিকনিকের জন্য একটা আদর্শ জায়গা। যাচ্ছি সেখানে। এখন বাজছে 9:41, বাস স্টার্ট করে দিয়েছে। আমাদের এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে 10টা, আর মিনিট 20 মতো টাইম আছে। আর ওখানে পৌঁছাবার টাইম, এস্টিমেটেড টাইম হচ্ছে ম্যাক্সিমাম সকাল 7টা। যদি কুয়াশা থাকে তাহলে দেরি হতে পারে। আর মাঝখানে একটা খাবার দাঁড়াবে, খাওয়া দাওয়া করবো। আর এই যে একটা সুন্দর মুহূর্ত, সবাই মিলে যাচ্ছি একটা পিকনিক করার যে আনন্দ, আর সেই সঙ্গে যে পাত্তাতু ভ্যালির যে আমরা জানি সবাই যে রাঁচির একটা খুব সৌন্দর্যে ভরা একটা পিকনিক স্পট আর টুরিস্ট স্পট, তার যে সৌন্দর্য আর সেই যে রাস্তার সৌন্দর্য সেটা দেখবো বলেই যাচ্ছি সেখানে। একটা চারদিকে ঠান্ডার আমেজ পড়েছে, আর ক্রিসমাসের আমেজ চারদিকে, সবাই ঘুরে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, আমরা প্রতি বছর যাই, বছর যাচ্ছি। আর দেখাতে চলেছি একটা খুব সুন্দর আমাদের ট্রাভেল ভিডিও। যাবো 9:45, আমাদের বাস স্টার্ট নিয়ে নিয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই যাত্রা শুরু করবে। শীতের আমেজে ভরা, রাতের সৌন্দর্যে ঘেরা, ঘন রাত্রির মধ্যে দিয়ে, ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এক সুদীর্ঘ বাস জার্নি করবো আজ আমরা। বাসের উদ্দেশ্যে এখন আছি বাসের কেবিনে। 9:50 বাস আমাদের যাত্রা শুরু করলো বর্ধমান থেকে রাঁচির পাত্তাতু ভ্যালির দিকে। এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক পিকনিক স্পট দেখাতে চলেছি আমার ফেরি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাত 9:50 আমাদের বাস যাত্রা শুরু করলো বর্ধমান থেকে ঝাড়খণ্ড রাজ্যের পাত্তাতু ভ্যালির উদ্দেশ্যে। পশ্চিমবঙ্গ রাজ্য থেকে যাচ্ছি ঝাড়খণ্ড রাজ্যে, আর ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এই পাত্তাতু ভ্যালি সমেত পাত্তাতু ড্যাম, কাঁকে ড্যাম ইত্যাদি যে সমস্ত সাইট সিনগুলো আছে, সমস্ত কিছু ঝাড়খণ্ড রাজ্যকে আলোকিত করে রেখেছে। সেই সঙ্গে ঝাড়খণ্ডে যে রাঁচি, সে রাঁচি শহর এই পাত্তাতু ভ্যালি থেকে খুব কাছেই অবস্থিত। আর এই রাঁচি শহরে যে যে জায়গা দেখার আছে, আর সেই সঙ্গে সমস্ত ঝাড়খণ্ড রাজ্যের যে সমস্ত জায়গা, দর্শনীয় জায়গা আছে, সেইগুলো আজকে এই বাস জার্নি করতে করতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার আগে চলুন জেনে নিই এই ঝাড়খণ্ড রাজ্য সম্পর্কে কিছু তথ্য বা কিছু ইনফরমেশান। ঝাড়খণ্ড হলো একটি হিন্দি কথা, যার
অর্থ হলো বনভূমি। এটি হলো পূর্ব ভারতের একটি রাজ্য। রাজ্যটির পূর্বে পশ্চিমবঙ্গ, পশ্চিমে ছত্তিশগড়, উত্তর পশ্চিমে উত্তরপ্রদেশ, উত্তরে বিহার এবং দক্ষিণে ওড়িশা রাজ্যের সাথে সীমানা রয়েছে। আয়তনের দিক থেকে এটি 15তম বৃহত্তম রাজ্য এবং জনসংখ্যার দিক থেকে 14তম বৃহত্তম। ঝাড়খণ্ড রাজ্যের সরকারি ভাষা হলো হিন্দি, আর রাঁচি শহর হলো এই ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী এবং দুমকা হলো এর উপরাজধানী। এই ঝাড়খণ্ড রাজ্যটি তার জলপ্রপাত, পাহাড় এবং পবিত্র স্থানগুলির জন্য পরিচিত। বৈদ্যনাথ ধাম, পরশনাথ পাহাড়, দেউরি এবং রাজরাপ্পা হল প্রধান ধর্মীয় স্থান এই ঝাড়খণ্ড রাজ্যে। ঝাড়খণ্ড মূলত গ্রামীণ। 2011 সালের হিসাব অনুযায়ী এর জনসংখ্যার প্রায় 24% শহরে বাস করে। ঝাড়খণ্ড রাজ্যে গেলে আপনাদের যে সমস্ত দর্শনীয় জায়গা আছে, যে সমস্ত পাহাড় থেকে শুরু করে মন্দির, ঝর্ণা, নদী যেগুলো আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো সম্মেত শিখর তীর্থ, পরশনাথ পাহাড়, গিরিডিহ, ডালমা বন্যপ্রাণী অভয়ারণ্য যেটা জামশেদপুর অবস্থিত, ভাটিন্ডা জলপ্রপাত যেটা ধানবাদে অবস্থিত, পাঞ্চেত বাঁধ ধানবাদে অবস্থিত, দশম জলপ্রপাত রাঁচিতে অবস্থিত, বৈদ্যনাথ মন্দির দেওঘরে অবস্থিত, তোপচাঁচি ধানবাদে অবস্থিত, আইআইটি ইনস্টিটিউশন ধানবাদে অবস্থিত, মাইথন বাঁধ ধানবাদে অবস্থিত। এই সমস্ত জায়গা আপনারা ঝাড়খণ্ড রাজ্যে গেলে দেখতে পাবেন এবং এই সমস্ত জায়গা সত্যি দর্শনীয় জায়গা, মন ভালো করে দেওয়া জায়গা। ঝাড়খণ্ড রাজ্যের এই সমস্ত জায়গায় গেলে আপনারা অবশ্যই এই জায়গাগুলো দর্শন করার চেষ্টা করবেন। আমরা এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছাকাছি জায়গায় চলে এসেছি। আর এটা হচ্ছে দেখো সদরঘাট রোড, ডান দিকে যাচ্ছে দুর্গাপুর আর বাঁ সাইডটা হচ্ছে কলকাতা যাওয়ার রাস্তা। আমরা ডান দিকে টান নিচ্ছি আর এটা হচ্ছে দুর্গাপুর যাওয়ার রাস্তা। এখন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পড়ে গেছি আর বর্ধমান সিটিকে ছাড়িয়ে চলে এসেছি। এনএইচে এখন উঠে পড়েছি। ঝাড় শব্দের অর্থ হলো বন এবং খণ্ড শব্দের অর্থ হলো ভূমি। সুতরাং ঝাড়খণ্ড শব্দের অর্থ দাঁড়াচ্ছে বনভূমি। প্রাচীনকালে মহাভারতে কর্কট রেখার কাছে অবস্থানের কারণে এই অঞ্চলটিকে কার্কখণ্ড বলা হতো, অর্থাৎ কর্কট ক্রান্তি। মধ্যযুগে এই অঞ্চলটি ঝাড়খণ্ড নামে পরিচিত ছিল। ভবিষ্য পুরাণ অনুসারে ঝাড়খণ্ড ছিল সাতটি পুণ্ড্র দেশের মধ্যে একটি। পূর্ব গঙ্গা রাজবংশের দ্বিতীয় নরসিংহদেবের রাজত্বকালে উড়িষ্যার কেন্দ্রাপাড়ায় 13 শতকের একটি তাম্রলিপিতে এ নামটি প্রথম পাওয়া যায়। বৈদ্যনাথ ধাম থেকে পুরী পর্যন্ত বনভূমি ঝাড়খণ্ড নামে পরিচিত ছিল। আকবর নামায় পূর্বে পাঞ্চেত থেকে পশ্চিমে রতনপুর, উত্তরে রোহতাসগড় এবং দক্ষিণে ওড়িশার সীমান্ত ঝাড়খণ্ড নামে পরিচিত ছিল। প্রাচীন যুগে এই অঞ্চলে মধ্যপ্রস্তর ক্যালকোলিথিক যুগ থেকেই জনবসতি রয়েছে, যা বেশ কয়েকটি প্রাচীন গুহাচিত্র থেকে বুঝতে পারা যায়। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে পাথরের হাতিয়ার আবিষ্কৃত হয়েছে, যা মধ্যপ্রস্তর এবং নবপ্রস্তর যুগে। হাজারিবাগ জেলার ইস্কোতে প্রাচীন গুহাচিত্র রয়েছে, যা মধ্যপ্রস্তর যুগের বলে অনুমান করা হয়। খ্রিস্টপূর্ব 2য় সহস্রাব্দে ছোটনাগপুর মালভূমিতে তামার হাতিয়ারের ব্যবহার ছড়িয়ে পড়ে এবং এই আবিষ্কারগুলি তামার ভাণ্ডার সংস্কৃতি নামে পরিচিত ছিল।
পালামু জেলার সোন এবং উত্তর কোয়েল নদীর সঙ্গমস্থলে অবস্থিত কাবরা কালার ঢিপিতে বিভিন্ন পুরাকীর্তি এবং শিল্পকর্ম পাওয়া গেছে, যা নবপ্রস্তর যুগ থেকে মধ্যযুগীয় সময় পর্যন্ত, এবং রেড ওয়ারের পাত্রের ভাণ্ডার, কালো এবং লাল পাত্র, কালো পাত্র, কালো স্লিপ পাত্র এবং এনবিপি পাত্রগুলো ক্যালকোলিথিক থেকে মধ্যযুগের শেষের দিকে বলে অনুমান করা হয়। সিংভূম জেলা থেকে বেশ কিছু লোহার স্ল্যাগ, মাইক্রোলিথ এবং পাত্রের ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে, যা কার্বন ডেটিং যোগ অনুসারে খ্রিস্টপূর্ব 1400 অব্দের বলে অনুমান করা হয়। প্রাচীনকালে এই অঞ্চলটি নন্দ, মৌর্য এবং গুপ্ত সহ অনেক সাম্রাজ্য এবং রাজবংশ দ্বারা শাসিত হয়েছিল। মহাভারতে এই ঝাড়খণ্ড রাজ্যটিকে কর্কট ক্রান্তির কাছে অবস্থিত হওয়ার কারণে কার্কখণ্ড বলা হতো। প্রায় 500 খ্রিস্টপূর্বাব্দে মহাজনপদ যুগে ঝাড়খণ্ড রাজ্য মগধ এবং অঙ্গের অংশ ছিল। মৌর্য যুগে এই অঞ্চলটি বেশ কয়েকটি রাজ্য দ্বারা শাসিত ছিল, যেগুলিকে সম্মিলিতভাবে বনরাজ্য নামে পরিচিত হয়েছিল। অশোকের রাজত্বকালে আনুমানিক 232 খ্রিস্টপূর্বাব্দে এই রাজ্যগুলি পরাজিত হয়েছিল এবং মৌর্য সাম্রাজ্যের আধিপত্য মেনে নিতে বাধ্য হয়েছিল। সারিতকেলের প্রাচীন স্থানে কোরা ইটের ঘর, লাল পাত্রের মৃৎশিল্প, তামার হাতিয়ার, মুদ্রা এবং লোহার হাতিয়ার পাওয়া গেছে, যা খ্রিস্টপূর্ব 1ম শতাব্দীর বলে মনে করা হয়। খুন্তি জেলায় ব্রাহ্মী শিলালিপি পাওয়া গেছে, যা খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীর বলে অনুমান করা হয়। সমুদ্রগুপ্ত ঝাড়খণ্ড রাজ্যে ছোটনাগপুর অঞ্চলের উত্তর ও দক্ষিণ অংশ জুড়ে অগ্রসর হওয়ার সময় মহানদী উপত্যকায় দক্ষিণ কোশল রাজ্যের বিরুদ্ধে প্রথম আক্রমণ পরিচালনা করেছিলেন। মধ্যযুগীয় সময়কালে 7ম শতাব্দীতে চীনা পরিব্রাজক জুয়াংজ্যাং এই অঞ্চলের মধ্যে দিয়ে ভ্রমণ করেছিলেন। তিনি রাজ্যটিকে কর্ণ সুবর্ণ হিসেবে বর্ণনা করেছিলেন। শশাঙ্ক ছিলেন এর শাসক। কর্ণ সুবর্ণের উত্তরে ছিল মগধ, পূর্বে ছিল চম্পা, পশ্চিমে ছিল মহেন্দ্র এবং দক্ষিণে ছিল উড়িষ্যা। মধ্যযুগীয় সময়ে এই অঞ্চলটি নাগবংশী, পাল, খয়রাওয়াল, রামগড় রাজ এবং চেরো শাসকদের দ্বারা শাসিত ছিল। 10ম শতাব্দীতে পাল আমলে নির্মিত হাজারিবাগে একটি বৌদ্ধ বিহার পাওয়া গেছে। মধ্যযুগীয় সময়ে ভীমকর্ণ একজন নাগবংশী রাজা ছিলেন। তিনি সুরগুজার রাক্সেল রাজবংশকে পরাজিত করেছিলেন যখন তারা অশ্বারোহী বাহিনী নিয়ে এই অঞ্চল আক্রমণ করেছিল। আর আধুনিক যুগে 1574 সালে রাজপুত রাজা মানসিংহ যখন পালাউমো জয় করেন, তখন সম্রাট আকবরের রাজত্বকালে মুঘল প্রভাব পালাউমোতে পৌঁছায়। মুঘল শাসন আমলে বেশ কয়েকটি আক্রমণ এই ঝাড়খণ্ড রাজ্যে সংঘটিত হয়েছিল। নাগবংশী রাজা মধুর সিংহের রাজত্বকালে আকবরের সেনাপতি খুকরা আক্রমণ করেন। দুর্জন শাহের রাজত্বকালেও একটি আক্রমণ ঘটেছিল এই রাজ্যে। রাজা রামশাহ 1640 সাল থেকে 1663 সাল পর্যন্ত নবরত্নগড় শাসন করেছিলেন। তিনি 1643 সালে কপিলনাথ মন্দির নির্মাণ করেন। তার পুত্র রঘুনাথ শাহ তার স্থলাভিষিক্ত হয়েছিলেন। ঠাকুর অনিনাথ শাহদেও 1691 সালে রাঁচির জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন। রাজা মেদিনী রায় 1658 সাল থেকে 1674 সাল পর্যন্ত পালাউমোতে রাজত্ব করেছিলেন। তার শাসন দক্ষিণ গয়া এবং হাজারিবাগের অঞ্চলগুলিতে বিস্তৃত হয়েছিল। তিনি নবরত্নগড় আক্রমণ করেন এবং ছোটনাগপুরের নাগবংশী মহারাজাকে পরাজিত করেন। পালামৌ অঞ্চলে চিরশাসন 19 শতক পর্যন্ত স্থায়ী হয়েছিল, যতক্ষণ না বিভিন্ন উপদলের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চিরদের দুর্বল করে দেয় এবং তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়। পরবর্তীতে পালামৌ সম্পত্তি ব্রিটিশদের দ্বারা বিক্রি করা হয়েছিল। এরপর 18 শতকে চেরো রাজবংশ, নাগবংশী রাজবংশ, রামগড় এবং খড়গডিহা রাজাদের অধীনে থাকা অঞ্চলগুলি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূখণ্ডের অংশ হয়ে উঠেছিল। রামগড়ে রাজা এবং এই অঞ্চলের অন্যান্য প্রধানদের সম্পত্তি স্থায়ীভাবে জমিদারি সম্পত্তি হিসেবে দখল করা হয়েছিল এবং
তারপর সেখানে বসতি স্থাপন করা হয়েছিল। 1809 সালে খড়গডিহা রাজাদের রাজ ধানোয়ারের রাজা হিসেবে বসতি স্থাপন করা হয় এবং খড়গডিহা গাদিগুলিকে আলাদাভাবে জমিদারি সম্পত্তি হিসেবে বসতি স্থাপন করা হয়। খড়গডিহা জমিদারি সম্পত্তিগুলির মধ্যে কিছু ছিল কোডারমা, গাদি পালগঞ্জ এবং লেদো গাদি। ছোট নাগপুর মালভূমির দেশীয় রাজ্যগুলি মারাঠা সাম্রাজ্যের প্রভাবের ক্ষেত্রের মধ্যে আসে, কিন্তু অ্যাংলো মারাঠা যুদ্ধের ফলে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপনদী রাজ্যে পরিণত হয় এবং ছোট নাগপুর উপনদী রাজ্য হিসেবে পরিচিত লাভ করে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কর্তৃক পরাধীনতা, উপনিবেশ স্থাপন এবং কর আরোপের ফলে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ গড়ে ওঠে। চুয়ার বিদ্রোহ 1767 সালে জগন্নাথ সিং পাটারের নেতৃত্বে ভূমিজ উপজাতিদের সাথে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির প্রথম বিদ্রোহ শুরু হয়েছিল। 1769 থেকে 1771 সালে ধলভূমে তাদের সর্দার ঘাটওয়ালদের নেতৃত্বে ভূমিজেরা আবার বিদ্রোহ করেছিল। 1769 সালে রঘুনাথ মাহাতো ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল। 1771 সালে জমিদার এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে রাজমহল পাহাড়ের পাহাড়িয়া নেতা তিলকা মাঝির নেতৃত্বে বিদ্রোহ সংগঠিত হয়। এর পরপরই 1779 সালে ভূমিজ উপজাতিরা আবার মানভূমে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে, যাকে চুয়ার বিদ্রোহ বলা হয়। 1807 সালে 12-এতে ওরাওয়ারা তাদের শ্রীনগরের জমিদারকে হত্যা করে। 1811 এবং 1813 সালে মুন্ডা উপজাতি বিদ্রোহ ঘোষণা করে। 1812 সালে দুই জমিদার বক্তার শাহ এবং মুন্ডল সিং ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে যুদ্ধ করেন। 1820 সালে সিংভূমের হোস সম্প্রদায় বিদ্রোহ করে এবং 1832 সালে কোল বিদ্রোহ সংগঠিত হয়। 1832 সালে ভূমিজরা আবার ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে, আর সেই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল গঙ্গানারায়ণ সিংহ, যা ভূমিজ বিদ্রোহ নামে পরিচিত। 19 শতকে মানভূম, হাজারিবাগ, মেদিনীপুর থেকে বিপুল সংখ্যক সাঁওতালকে ব্রিটিশরা জমি চাষ এবং রাজস্ব আদায়ের জন্য দামিন-ই-কোহে বসতি স্থাপন করে দিয়েছিল, কিন্তু সাঁওতালরা কর আরোপের বিরুদ্ধে বিদ্রোহ করে। 1850 সালে দুই ভাই সিধু এবং কানহুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়। পরে ব্রিটিশরা এর নামকরণ করে সাঁওতাল পরগনা। এরপর 1857 সালের বিদ্রোহে ঠাকুর বিশ্বনাথ শাহদেও এবং পাণ্ডে গণপত রায় ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। ছত্রাস যুদ্ধে বিদ্রোহীদের এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘর্ষ হয়েছিল। 1857 সালের ভারতীয় বিদ্রোহে টিকায়েত উমরাও সিং, শেখ ভিকারি, নাদির আলী এবং জয়মঙ্গল সিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নীলাম্বর এবং পীতাম্বর খারওয়ার উপজাতির ভোক্তা বংশের প্রধান ছিলেন, যারা অনেকে চেরো জায়গিরদারদের সাথে পূর্বপুরুষদের জায়গির ধরে রেখেছিলেন এবং ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর 1857 সালের ভারতীয় বিদ্রোহের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন রানী ভিক্টোরিয়ার হাতে স্থানান্তরিত হয়, যাকে 1876 সালে ভারতের সাম্রাজ্ঞী ঘোষণা করা হয়। 1882 সালে চেরো এবং খারওয়াররা আবার ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে, কিন্তু আক্রমণ প্রতিহত করা হয়। এরপর 1895 সালে বিরসা মুন্ডা বিদ্রোহ শুরু হয় এবং 1900 সাল পর্যন্ত স্থায়ী হয়। যদিও বিদ্রোহটি মূলত খুন্তি, তামার, সারওয়াদা এবং বান্দগাঁওয়ের মুন্ডা অঞ্চলে কেন্দ্রীভূত ছিল। 1905 সালের অক্টোবরে প্রধানত হিন্দিভাষী রাজ্য চাংভাকর, যশপুর, কোরিয়া, সুরগুজা এবং উদয়পুরের উপর ব্রিটিশ প্রভাবের প্রয়োগ বাংলা সরকারের কাছ থেকে মধ্যপ্রদেশের কাছে স্থানান্তরিত হয়। দুটি ওড়িয়াভাষী রাজ্য গাংপুর এবং বনাই উড়িষ্যার উপনদী রাজ্যের সাথে সংযুক্ত করা হয়, যার ফলে কেবল খারসাওয়ান এবং সরাইকেলা বাংলার গভর্নরের কাছে দায়বদ্ধ থাকে। 1936 সালে 9টি রাজ্যই পূর্ব রাজ্য সংস্থায় স্থানান্তরিত হয়, যার কর্মকর্তারা
কোনো প্রদেশের অধীনে না থেকে ভারতের গভর্নর জেনারেলের সরাসরি কর্তৃত্বের অধীনে আসেন। 1940 সালের মার্চ মাসে কংগ্রেসের 53তম অধিবেশন রামগড়ের ঝান্ডা চক, যা বর্তমানে রামগড় সেনানিবাসে অবস্থিত, মাওলানা আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, সরোজিনী নাইডু, খান আব্দুল গাফর খান, আচার্য জে.বি. কৃপালিনী, শিল্পপতি জামনালাল বাজাজ এবং ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যান্য মহান নেতারা যেমন মহাত্মা গান্ধী রামগড়ে খাদি ও গ্রামোদ্যোগ প্রদর্শনীরও উদ্বোধন করেছিলেন। সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে সমঝোতার বিরুদ্ধে একটি সম্মেলনও সম্পন্ন হয়েছিল। রামগড়ে সুভাষচন্দ্র বসুকে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের সভাপতি এবং এম.এন. রায়কে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে দেখা গিয়েছিল। এরপর স্বাধীনতা পরবর্তী যুগে ঝাড়খণ্ড রাজ্য কেমন ছিল সেটা কিছুটা আলোচনা করি। 1947 সালে ভারতের স্বাধীনতার পর অনেক রাজ্যের শাসকরা ভারতের অধিরাজ্যে যোগদানের সিদ্ধান্ত নেন। এরপর চাংভাকর, যশপুর, কোরিয়া, সুরগুজা এবং উদয়পুর মধ্যপ্রদেশ রাজ্যের অংশ হয়ে যায়, কিন্তু গাংপুর এবং বনাই উড়িষ্যা রাজ্যের অংশ হয়, আর খারসাওয়ান এবং সরাইকেলা বিহার রাজ্যের অংশ হয়ে যায়। 1928 সালে খ্রিস্টান উপজাতি সমিতি রাজনৈতিক শাখা উন্নয়ন সমাজ একটি পৃথক রাজ্যের দাবি করে, যা পূর্ব ভারতে একটি উপজাতি রাজ্য গঠনের জন্য সাইমন কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দেয়। জয়পাল সিং মুন্ডা এবং রামনারায়ণ সিংয়ের মতো বিশিষ্ট নেতারাও একটি পৃথক রাজ্যের দাবি করেছিলেন। 1955 সালে জয়পাল সিং মুন্ডার নেতৃত্বে ঝাড়খণ্ড পার্টি দক্ষিণ বিহারের উপজাতি এলাকা নিয়ে একটি পৃথক ঝাড়খণ্ড রাজ্যের জন্য রাজ্য পুনর্গঠন কমিশনের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছিল, কিন্তু এটি প্রত্যাখ্যান করা হয় কারণ এই অঞ্চলে অনেক ভাষা ছিল, কোনো সংযোগ ভাষা ছিল না, উপজাতিরা সংখ্যালঘু ছিল, হিন্দুস্তানি ছিল সংখ্যাগরিষ্ঠ ভাষা, এবং এটি বিহারের অর্থনীতিতে প্রতিকূল প্রভাব ফেলেছিল। 1972 সালে বিনোদ বিহারী মাহাতো, শিবু সোরেন এবং এ.কে. রায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা প্রতিষ্ঠা করেন। নির্মল মাহাতো অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। তারা ঝাড়খণ্ডের একটি পৃথক রাজ্যের আন্দোলনের নেতৃত্ব দেন। রামদয়াল মুন্ডা, বিপি কেশরী, বিনোদ বিহারী মাহাতো, সন্তোষ রানা এবং সুরজ সিং বেসরার সমন্বয়ে গঠিত ঝাড়খণ্ড সমন্বয় কমিটি একটি নতুন উদ্যোগ শুরু করে এবং বিভিন্ন দলের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করে। কেশরী 1988 সালে ঝাড়খণ্ড রাজ্য গঠনের জন্য একটি স্মারকলিপি পাঠান। তখন ঝাড়খণ্ড সমন্বয় কমিটির নেতৃত্বে ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রামরতন রাম, যিনি রাজীব গান্ধীকে বিষয়টির দিকে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। 1988 সালের জুলাই মাসে অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর যোশীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি জামশেদপুরের দক্ষিণ বিহারের বনাঞ্চল নিয়ে একটি পৃথক রাজ্য গড়ার জন্য দাবি করার সিদ্ধান্ত নেয়। ইন্দর সিং নামধারী, সমরেশ সিং এবং রুদ্রপ্রতাপ সারঙ্গী ছিলেন ভানাচল আন্দোলনের নেতা। তারা একটি পৃথক রাজ্য গঠনের জন্য বেশ কয়েকটি সমাবেশের আয়োজন করেছিলেন। 1989 সালে কেন্দ্রীয় সরকার ঝাড়খণ্ড বিষয়ে একটি কমিটি গঠন করেছিল। তারা এই অঞ্চলের জন্য উন্নয়ন তহবিলের বৃহত্তর বরাদ্দের উপর জোর দেয়। আসামের পাহাড়ি অঞ্চলের সীমিত অভ্যন্তরীণ স্বায়ত্তশাসনের বিধান ছিল। অন্যান্য উপজাতি অঞ্চলগুলি সংবিধানের পঞ্চম তফসিলের আওতায় এসেছিল। 1972 সালে পঞ্চম তফসিলের বিধান অনুসারে বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে ছোটনাগপুর এবং সাঁওতাল পরগনা উন্নয়ন বোর্ড গঠন করা হয়েছিল। এতে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব হয়নি। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আরও প্রতিনিধিত্ব চেয়েছিল এবং অল ঝাড়খণ্ড ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে গিয়েছিল। মতপার্থক্যের কারণে এই দলগুলি একে অপরের থেকে আলাদা হয়ে গিয়েছিল। অল ঝাড়খণ্ড ছাত্র ইউনিয়ন আন্দোলনের সহিংসতার উপাদান প্রবর্তন করা হয়েছিল এবং নির্বাচন বয়কটের ডাক দেওয়া হয়েছিল। তখন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এর বিরোধিতা করেছিল। 1994 সালের ডিসেম্বরে বিহারের বিধানসভায় ঝাড়খণ্ড অঞ্চল স্বায়ত্তশাসিত পরিষদ বিল পাশ করা হয়েছিল। ঝাড়খণ্ড অঞ্চল স্বায়ত্তশাসিত পরিষদকে কৃষি, গ্রামীণ স্বাস্থ্য, জনকল্যাণ, জনস্বাস্থ্য এবং খনিজসহ 40টি ক্ষেত্রের দায়িত্ব দিয়েছিল। পরিষদের রাজ্য সরকারের মাধ্যমে বিধানসভায় আইন প্রণয়নের সুপারিশ করার
এবং উপ আইন ও বিধি প্রণয়নের ক্ষমতা রয়েছে। এরপর 1998 সালে যখন পৃথক রাজ্য আন্দোলন ভেঙে যাচ্ছিল, বিচারপতি লাল পিংলে নাথ সাহদেও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। 1998 সালে কেন্দ্রীয় সরকার ঝাড়খণ্ড রাজ্য সংগঠন সংক্রান্ত বিলটি বিহার বিধানসভায় পাঠানোর সিদ্ধান্ত নেয়, যেখানে লালু প্রসাদ যাদব বলেছিলেন যে তার মৃতদেহের উপর রাজ্যটি ভাগ করা হবে। ভারতীয় জনতা পার্টি, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন এবং কংগ্রেস সহ মোট 16টি রাজনৈতিক দল এক মঞ্চে এসে আন্দোলন শুরু করার জন্য সর্বদলীয় পৃথক রাজ্য গঠন কমিটি গঠন করে। এরপর 1999 সালে ভারতীয় জনতা পার্টি প্রতিশ্রুতি দেয় যে যদি তারা রাজ্য নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটে জয়লাভ করে তাহলে তারা একটি পৃথক ভানাচল রাজ্য গঠন করবে। রাজ্যের শেষ বিধানসভা নির্বাচনের ফলে ঝুলন্ত বিধানসভা তৈরি হওয়ার পর কংগ্রেসের উপর নির্ভরশীল আরজেডি এই পূর্বশর্তের ভিত্তিতে সমর্থন জানায় যে আরজেডি বিহার পুনর্গঠন বিল পাশের ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না। অবশেষে আরজেডি এবং কংগ্রেস উভয়ের সমর্থনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কেন্দ্রে ক্ষমতাসীন জোট, যারা এর আগে ধারাবাহিক নির্বাচনে এই অঞ্চলে রাজ্যকে তাদের প্রধান নির্বাচনী বিষয় করে তুলেছিল, 2রা এবং 11ই আগস্ট লোকসভা এবং রাজ্যসভার সংসদের বর্ষাকালীন অধিবেশনে বিহার পুনর্গঠন বিলটি পাশ করে। এর ফলে দক্ষিণ বিহারের ছোটনাগপুর বিভাগ এবং সাঁওতাল পরগনা বিভাগ নিয়ে একটি পৃথক ভানাচল রাজ্য গঠনের পথ প্রশস্ত হয়েছিল। এনডিএ বাবুলাল মারান্ডিকে মুখ্যমন্ত্রী করে এখানে সরকার গঠন করে। পরে এই রাজ্যের নাম ভানাচল থেকে পরিবর্তন করে ঝাড়খণ্ড করা হয়। সম্পদের গতিশীলতা এবং উন্নয়নের রাজনীতি এখনও ঝাড়খণ্ডের আর্থসামাজিক কাঠামোকে প্রভাবিত করে। ছত্তিশগড় রাজ্যের পরে ঝাড়খণ্ড দেশের শীর্ষস্থানীয় খনিজ সম্পদ উৎপাদনকারী রাজ্য, যেখানে লৌহ আকরিক, কয়লা, তামা আকরিক, অভ্র, বক্সাইট, গ্রাফাইট, চুনাপাথর এবং ইউরেনিয়ামের মতো বিভিন্ন ধরনের খনিজ রয়েছে। ঝাড়খণ্ড তাই তার বিশাল বনসম্পদের জন্য আজও পরিচিত রয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান, যা আমি এতক্ষণ ধরে বর্ণনা করলাম। তো একদম পুরাতন যুগ থেকে শুরু করে তারপর মধ্যযুগ হয়ে আধুনিক যুগ এবং তারপর স্বাধীনতা পরবর্তী যুগে ঝাড়খণ্ড রাজ্য কীভাবে আজকে বর্তমান ঝাড়খণ্ডে পরিণত হলো, ডিটেলসে সমস্ত কিছু ব্যাখ্যা করলাম, জানালাম পুরাতন যুগে ঝাড়খণ্ড রাজ্য কেমন ছিল, কীভাবে তার উৎপত্তি হয়েছিল, তারপর মধ্যযুগে কীভাবে ধীরে ধীরে সেটা বিকশিত হয়েছিল, কোন কোন রাজারা মধ্যযুগে এই ঝাড়খণ্ড রাজ্য শাসন করেছিলেন, তারপর মধ্যযুগের পর আধুনিক যুগে কীভাবে ঝাড়খণ্ড রাজ্য ধীরে ধীরে উন্নতি লাভ করলো, কোন কোন রাজারা, কোন কোন নেতারা এখানে বিদ্রোহ করেছিলেন, সে সমস্ত বিদ্রোহের ইতিহাস কী ছিল, কীভাবে সে সমস্ত বিদ্রোহ উৎপত্তি হয়েছিল, কীভাবে সংগঠিত হয়েছিল, কেন হয়েছিল, সে সমস্ত বিদ্রোহের নাম কত সালে হয়েছিল, সমস্ত কিছু আজকে আলোচনা করলাম। ঝাড়খণ্ডে সমস্ত ইতিহাস একদম পুরাতন যুগ থেকে শুরু করে মধ্যযুগ হয়ে আধুনিক যুগ, তারপর স্বাধীনতা পরবর্তী যুগে ঝাড়খণ্ডে যা যা ইতিহাস আছে সমস্ত কিছু আজকে জানালাম তোমাদের। আর সেই সঙ্গে একটা খুব সুন্দর বাস জার্নি করছি। এই বাস জার্নি করতে করতে আমরা জেনে নিলাম এই ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত ইতিহাস। এখন চলেছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে সেই ঝাড়খণ্ড রাজ্যের একটা খুব সুন্দর পিকনিক স্পটে, আর সারা রাত ধরে বাস জার্নি করবো, তারপর সকালবেলায় পৌঁছাবো সেই খুব সুন্দর একটা জায়গায়, যেখানে আমরা সারাদিন কাটিয়েছিলাম, পিকনিক করেছিলাম, খুব আনন্দ করেছিলাম, কিছু কিছু জায়গা ঘুরেছিলাম, সমস্ত কিছু ভিডিও দেখাবো তোমাদের। তো এখন চলেছি সেই পিকনিক করার উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য থেকে ঝাড়খণ্ড রাজ্যে। আর এই যাত্রা যখন আমরা করেছিলাম তখন যাওয়ার পথে একটা খুব সুন্দর জায়গায় আমরা রাতের খাবারটা খেয়েছিলাম। এখন সেই জায়গার কাছাকাছি অবস্থানে চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই একটা ধাবাতে আমরা থামবো এবং সেখানে রাতের খাবারটা খাবো, দেখাবো সেই ধাবাটার একটা ভিডিও, ছোট্ট ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা আজকে এই পর্বে দেখাবো। ধাবাটা কোথায় অবস্থিত, কী নাম, সমস্ত কিছু থাকবে, ইনফরমেশান থাকবে। তোমরা যারা
এই রাস্তার উপর দিয়ে যাবে তারা অবশ্যই কিন্তু রাতের বেলা হোক বা দিনের বেলা হোক, যদি খাবার খেতে যাও, সেটা দুপুরের খাবার হোক বা রাতের খাবার হোক, তারা অবশ্যই কিন্তু এই ধাবাটায় একবার ট্রাই করতে পারো। একদম রাস্তার উপরে অবস্থিত, রাস্তার বাঁ দিকে অবস্থিত। যখন দুর্গাপুরের দিকে যাবে বাঁ দিকে পড়বে, আবার যখন দুর্গাপুর থেকে এদিকে আসবে, কলকাতার দিকে আসবে, তখন ডান দিকে পড়বে। তো সেই ধাবাটার কাছাকাছি জায়গায় চলে এসেছি। এখন ওইখানে আমরা থামবো, ওখানে কিছুক্ষণ সময় কাটাবো, খাওয়া দাওয়া করব, তারপর আবার আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে রওনা দেবো। দেখাচ্ছি আমার কেটি লাইভ স্ট্রিমিং চ্যানেলে বর্ধমান থেকে পাত্রাতু ভ্যালি পর্যন্ত একটা খুব সুন্দর বাস জার্নির ভিডিও। পিকনিক করার উদ্দেশ্য নিয়ে আমরা যাচ্ছি এখন বাসে করে। প্রায় 1 ঘন্টা বাস জার্নি করে আমরা পানাগড় ছাড়িয়ে এখন চলে এসেছি একটা ধাবার সামনে। এখানে আমরা সবাই মিলে ডিনার করব। আমরা এখন বর্ধমান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে আছি। আমাদের বাস এখানে এসে থেমেছে আর এখন বাজছে রাত 11:30। বেশ ভালো ঠান্ডা পড়েছে আর ঠান্ডার পরিবেশ, ঠান্ডার একটা শীতল আমেজ গায়ে লাগছে। আর সেই ঠান্ডা আমেজটা উপভোগ করতে করতে আমরা এখন এসেছি একটা ধাবার সামনে। দেখতে পাচ্ছ আমার পিছনে ঠিক বাস দাঁড়িয়ে আছে, এই বাসটা করে এলাম। আমরা সবাই নেমেছি এখানে এখন খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়া করে আবার রওনা দেবো পাত্রাতু ভ্যালির উদ্দেশ্যে। আর সারা রাত বাস জার্নি আছে আর কুয়াশায় আচ্ছন্ন, কুয়াশায় ভরা শীতের রাত্রির বাস জার্নির ভিডিও আমি দেখাচ্ছি আমার কেটি লাইভ স্ট্রিমিং চ্যানেলে। আর এইরকম সুন্দর মুহূর্তটা উপভোগ করছি। আর সকাল 7টার মধ্যে পৌঁছে যাওয়া পাত্রাতু ভ্যালি। আর পাত্রাতু ভ্যালি তোমরা জানো যে একটা খুব সুন্দর জায়গা, পিকনিক স্পট। রাঁচিতে গেলে সবাই পাত্রাতু ভ্যালি দেখে এবং সেই সঙ্গে রাঁচির যে সমস্ত সাইট সিন আছে সেগুলো সবাই দেখে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। রাঁচির সাইট সিনগুলো হয়তো পারবো না, খুব চেষ্টা করবো। পাত্রাতু ভ্যালি তো পিকনিক করবো, পাত্রাতু ভ্যালিতে যে সমস্ত সাইট সিন আছে সেগুলো সবকটা আমি দেখাবো আমার চ্যানেলে। আর এখন এই মুহূর্তে আছি বর্ধমান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে পানাগড় ছাড়িয়ে একটা ধাবার সামনে। এখানে চা হচ্ছে, মিষ্টি আছে, সিঙ্গাড়া আছে। দেখো সিঙ্গাড়া আছে। তারা সিঙ্গাড়া কত করে নিচ্ছেন? 10 টাকা। আমাকে একটা সিঙ্গাড়া দিন আর একটা চা দেবেন। সিঙ্গাড়া আর চা খাবো। ঠান্ডার মধ্যে খুব খিদে পেয়ে গেছে। আর আসলে আমি যখন বেরিয়েছিলাম তখন আমাকে এমন তাড়া দিল সঞ্জয়দা যে রাতের খাবারটা খেতে পারিনি, আর যার জন্য এখন খুব খিদে পেয়ে গেছে। এখন এই সিঙ্গাড়ার সঙ্গে চাটা খাচ্ছি। আর সকাল উঠে দেখি ব্রেকফাস্টে কী দেয়, সেখানে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে। আর যদি খুব খিদে পেয়ে যায় তাহলে কোনো হোটেলে ভাত বা রুটি ও যেতে কিছু খেয়ে নেবো। ঠিকই আছে। সিঙ্গাড়াটা 10 টাকা নিল, বড় সিঙ্গাড়া দিয়েছে। আর সিঙ্গাড়াটা খেয়ে চাটা খাবো। দারুণ খেতে। শীতকালে বিশেষ করে যখন পিকনিকে যাই, পিকনিক করার ফাঁকে খাওয়া দাওয়া করতে সত্যি খুব ভালো লাগে। বাস জার্নি করতে করতে এই একটা জায়গায় এসে দাঁড়িয়েছি আর রাত্রে এখন 11:30 বাজছে। চারদিকে ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ওয়েদারের মাঝখানে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঙ্গাড়া খাওয়া বা চা খাওয়া সত্যি একটা উপভোগ করার মতো জিনিস, যেটা এখন করছি। আর সিঙ্গাড়া খেয়ে চাটা খাচ্ছি। আরে
এই ঠান্ডার সময় এই চাটা খেতে এত ভালো লাগছে, সত্যি অপূর্ব। আর একটা কথা এইমাত্র জিজ্ঞেস করলাম যে দোকানে থেকে সিঙ্গাড়াটা খেলাম আর যে দোকানে চাটা নিলাম, এই চা খাচ্ছি, অমৃত অমৃত। তো যে দোকান থেকে এই চাটা নিলাম সে দোকান ভদ্রলোকে জিজ্ঞেস করলাম এই জায়গাটার নাম হচ্ছে বিউরিয়া। এটা ঠিক রাজবাঁধের আগে অবস্থিত, আর দুর্গাপুরের কাছাকাছি জায়গায় আছি। রাজবাঁধ মানেই তো দুর্গাপুর, রাজবাঁধ পেরোলে দুর্গাপুর ঢুকে যাব। পানাগড় ছাড়িয়ে আমরা এখন বিউরিয়া বলে একটা জায়গায় খাবার সামনে দাঁড়িয়ে আছি, আর এই মুহূর্তটা এনজয় করছি, উপভোগ করছি। গরম গরম চা খাচ্ছি, ঠান্ডার আমেজ। আমাদের গ্রুপের সবাই দাঁড়িয়ে আছে। আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে পাত্তাতুখালি যাচ্ছি এটা আমাদের বর্ধমান শহর থেকে 329 কিলোমিটার দূরে অবস্থিত, আর আমরা অলরেডি 70 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছি। আর মোটামুটি 260 থেকে 70 কিলোমিটার আমাদের এখনও জার্নি বাকি আছে। তো সারা রাত ধরে আমরা এখন এই বাসে জার্নি করব, আর সকালবেলায় পৌঁছাবো পাত্তাতু ভ্যালি। দেখাবো পাত্তাতু ভ্যালির এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক ট্যুরিং ভিডিও। আমাদের ট্যুরিং ম্যানেজার দাঁড়িয়ে আছেন সঞ্জয় দা, তো কিছু বলুন এই ট্যুরটা সম্পর্কে। আমরা তো ধরুন প্রতি বছর যাচ্ছি, তো এবছর তো বাসটা খুবই ভালো হয়েছে। বাসটা আমার খুব পছন্দ হয়েছে। ছবি তোলা হয়েছে? হ্যাঁ, বাসের ছবি তুলেছি, বাসের ভিডিও করেছি। তো আপনার অভিজ্ঞতাটা কি হচ্ছে, কীরকম মনে হচ্ছে ওখানে গিয়ে মানে কী দেখবো কিছু দেখেছেন কি? এর আগে কোনদিন গেছেন? না, এটা তো আমরা এমনি ছবিতে দেখেছি বা আরও যারা গিয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। আপনি পাত্তাতু ভ্যালি গেছেন কি? আমি পাত্তাতু কোনোদিন যাইনি। আচ্ছা, প্রথম যাচ্ছি। এই প্রথম যাচ্ছেন? যাই হোক, আমরা সবাই মিলে একসঙ্গে যাচ্ছি। দেখুন আমাদের ট্যুরিং ম্যানেজার সঞ্জয় দা দাঁড়িয়ে আছেন আমাদের সামনে, আর এনার সৌজন্যে আমরা এই জার্নিটা করতে পারছি। আর ইনি আমাদের প্রতি বছর নিয়ে যান নাইট টু নাইট যে প্রোগ্রামগুলো হয় সব বর্ধমান শহরে, বেশিরভাগ উনি করান। তো খুব ভালো এবং খুব সস্তার মধ্যে উনি যে প্রাইসে আমাদের করিয়ে দেন, মানে অবিশ্বাস্য রকমের একটা সস্তার মধ্যে করিয়ে দেন, যেটা আপনারা বর্ধমান শহরে যারা আছেন তারা যদি কম্পেয়ার করেন তাহলে সেটা বুঝতে পারবেন। আমরা এই যে ট্যুরটা করছি আমি 1100 টাকায় করছি, মানে আজকে ধরুন এখান থেকে 329 কিলোমিটার প্রায় একটা ভালো লাক্সারি বাসে যাচ্ছি। বাসে আমাদের টিফিন দিয়েছে, তারপর ধরুন ওখানে গিয়ে জলখাবার দেবে, আবার দুপুরে লাঞ্চ দেবে, রাতে ডিনার দেবে। 329 কিলোমিটার জার্নি আমরা করে আবার ফিরে আসবো মাত্র 1100 টাকার বিনিময়ে, যেটা আজকের দিনে ভাবা যায় না। তো সঞ্জয় দা সেটাই আমাদের করে দেখাচ্ছেন। উনি একজন খুবই ভালো মনের মানুষ। আপনারা যারা যাবেন নাইট টু নাইট প্রোগ্রাম যারা করতে চাইছেন তারা অবশ্যই সঞ্জয় দার সঙ্গে যোগাযোগ করবেন। ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা একটু বলে দিন। বাড়ি? আমার বাড়ি বড়নীলপুর কুমোরপাড়া। বড়নীলপুর কুমোরপাড়া। আপনারা বড়নীলপুরে যারা আছেন বা বর্ধমান শহরে আশেপাশে চত্বরে যারা আছেন, যদি নাইট টু নাইট প্রোগ্রাম করতে চান সস্তার মধ্যে, তাহলে অবশ্যই পুরীও করা হয়। আচ্ছা, উনি লং ট্যুরও করেন, বেনারস করেন, পুরী করেন, দীঘা করেন। হ্যাঁ, অবশ্যই আপনারা অত্যন্ত রিলায়েবল মানুষ, খুব ভালো মনের মানুষ। আমি ওনাকে দীর্ঘদিন ধরে চিনি, জানি, আমাদের পাড়ায় আসে উনি। হ্যাঁ, সত্যি খুব ভালো মানুষ। আপনারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন। তো আপনার কিছু ট্যুরিং অভিজ্ঞতা কিছু বলুন, কিছু শেয়ার করুন, যে আপনি কোথায় কোথায় গেছেন বা কিছু কী মানে আপনার মানে কী সুযোগ সুবিধা দিচ্ছেন। বাসের ট্যুরি সব করি। আচ্ছা, বাসের ট্যুরের মধ্যে পুরী প্রতি বছরই যাওয়া হয়। হ্যাঁ, পুরী যে যান, পুরীর রেটটা কত রেখেছেন? পুরীটা এবছরে ছিল 4500 7 দিনের, কিন্তু আমরা এবছরে এটা মিস হয়ে গেছে। আবার আগামী ডিসেম্বরে 2025-এ প্রথম দিকেই করা হবে ওটা, 7 দিনের প্রোগ্রাম করা হবে। আচ্ছা, 7 দিনে কত নিচ্ছেন? এবং 7 দিনের স্লিপার বাস করা হবে ওটা। আচ্ছা, 7 দিনের স্লিপার প্লাসে কত নিচ্ছেন? 4600 মতো পড়বে। 4600। দেখুন, অবিশ্বাস্য রকমের একটা কম প্রাইস উনি যেটা বলছেন ভাবা যায় না আজকের দিনে। এটা স্লিপার করছি বাসে, উনি পুরী নিয়ে যাবেন, সেখানে ঘোরাবেন, খাওয়াবেন, সব কিছু সাইট সিন করাবেন। পুরী আজকের দিনে 4600 টাকায় ভাবা যায় না। সত্যি এত কম প্রাইসে উনি আমাদের করে দিচ্ছেন, আমার ভাবতে অবাক লাগে। আমি ওনার সঙ্গে দুবার করেছি, সত্যি 1000 টাকা 800 টাকায় দুবার করেছি, আজকে 1100 টাকা করছি। সত্যি অবাক হয়ে যাচ্ছি। ভালো থাকবেন, আপনি এরকম ট্যুর করতে থাকুন, আমরা আছি আপনার সঙ্গে। হ্যাঁ, নাইট টু নাইট প্রোগ্রাম অবশ্যই করবো আপনার সঙ্গে ভবিষ্যতে। ভালো লাগবে, ভালো লাগে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ।
আমাদের সবাই গ্রুপে দাঁড়িয়ে আছে। দেখো আমরা সবাই এখানে একসঙ্গে নেমেছি, এখানে কিছুক্ষণ খাওয়া দাওয়া করলাম, সবাই ইতস্ততভাবে ঘোরাফেরা করছে। আমরা 100 জন যাচ্ছি আজ এই ট্রিপটাতে। আর রাতের মতো মোটামুটি জলখাবার খেয়ে নিলাম, এবার তো সকালে গিয়ে একবারে খাবো। সবাই নেমেছে, গ্রুপের সঙ্গে যারা যাচ্ছে দেখো সবাই দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে বাস। হোটেল লাল বাবা, যেখানে বাসটা দাঁড়িয়েছে যে ধাবার সামনে, সেই ধাবার সামনেই হোটেলটা আছে। বসে আছি সেই হোটেল লাল বাবাতে। এই হচ্ছে ভেজ থালির চাট। আমি 70 টাকা দিয়ে একটা ভেজ থালি অর্ডার করেছি, খুব খিদে পেয়ে গেছে। 4 সিঙ্গারা খেলাম, 4 সিঙ্গারা খেয়ে পেটটা ভরলো না। আর বেরোনোর সময় সঞ্জয়দা এমন তাড়া দিল, ভাবলাম যে বাস ছেড়ে দেওয়ার জন্য রাতের খাবারটা না খেয়ে বেরিয়ে পড়েছি। আর এখন মারাত্মক রকমের খিদে পেয়ে গেছে, 4 সিঙ্গারা তো পেটটা ভরলো না। আর চলে এসেছি লাল বাবা খাওয়াতে। অর্ডার করলাম একটা ভেজ থালি 70 টাকা দিয়ে। এখানে ভেজ থালি 70 টাকা পড়বে, আর প্রতিবার একবার এক্সট্রা ভাত নেওয়ার জন্য আমাকে দিতে হবে 20 টাকা পড়বে। আমি যদি 2বার ভাত নিই তাহলে 40 টাকা লাগবে। 70 + 40 110, যে 3বার নিই 70 + 60 130, এরকম করে পারবে। আমি 70 টাকা প্রথমে পেমেন্ট করলাম, পেমেন্ট করে একটা ভেজ থালি অর্ডার করেছি। আর বসে আছি, ওয়েট করছি কখন খাবার আসবে। আর খাবার খেয়ে বেরিয়ে পড়বো আমার আবার নেক্সট জার্নি করার জন্য। লাল বাবা ধাবা, এটা বিউরিয়া বলে একটা জায়গা আছে রাজবাঁধের আগে, সেখানে অবস্থিত। তোমরা যারা পিকনিক করতে যাবে বা ট্যুরিং পারপাসে এই রাস্তা করতে যাবে তারা এই ধাবাতে খেতে পারবে। খুব সুন্দর ধাবা, পরিষ্কার পরিচ্ছন্ন, আর প্রাইসও খুবই সস্তার মধ্যে। আমার খাবার মাত্র দিয়ে গেল 70 টাকা। কী কী দিয়েছে? ভাত দিয়েছে, পেঁয়াজ আলু ভাজা দিয়েছে, ডাল আলু পোস্ত, আর এটা হচ্ছে একটা মটর আলুর তরকারি। খুব সুন্দর খাবার। এবার খেয়ে দেখি খাবার টেস্টটা কীরকম। ভালোই গরম আছে। 70 টাকায় গরম ভাত দিয়েছে, আলু ভাজা দিয়েছে, গরম ডাল দিয়েছে, আলু পোস্ত দিয়েছে, আর মটর আলুর তরকারি দিয়েছে। ভালো, সুন্দর টেস্ট। খুব গরম আছে আর ঠান্ডা নেই একদম, আর খুব টেস্টফুল খাবার। মুগ ডাল দিয়েছে, মুগ ডাল দিয়ে খাচ্ছি। পেঁয়াজ দিয়েছে, পেঁয়াজ সঙ্গে আলু ভাজা দিয়েছে। একদম বাঙালি খাবার, আমরা ঘরে যেরকম খাই সেরকম লাগছে, কোনো রকম তেল মশলা কিছু নেই। খুব সুন্দর খাবার। খাবারটা রাজবাঁধের আগে জায়গা আছে, সেখানে অবস্থিত। তোমরা যারা এই রাস্তা করে যাবে অবশ্যই ধাবাটা একবার ঢুকতে পারো। একদম ঘরোয়া বাঙালি খাবার যেরকম হয়, আমরা ঘরে যেরকম খাই ঠিক সেরকম খাবার খেতে লাগছে। আর প্রতিটা খাবার টেস্টফুল এবং গরম আছে। খাওয়া দাওয়া শেষ করলাম এইমাত্র, লাল বাবা সবাই খেলাম। খুব সুন্দর খাবার দেখালাম তোমাদের। 70 টাকা একটা অবিশ্বাস্য রকম মেনু দিয়েছিল। ভাত অনেকটা দিয়েছিল, পোস্তটা তো অনেকটা দিয়েছিল, আলু ভাজা, আর প্রত্যেকটা খাওয়া খুব গরম ছিল। পেট ভরে খেলাম, আর সত্যি খুব খিদে পেয়ে গেছিলো। আর খাওয়ার পর 1 কাপ আবার চা খেয়ে আর এখন একটু পাইচারি করছি, কারণ আমাদের গ্রুপে যারা সবাই এসে তারা সবাই খেতে ব্যস্ত। এখন কিছুক্ষণ দাঁড়াবে বাস, সেখানে কিছুক্ষণ পর বাস ছাড়বে। তো পেট পুজো কমপ্লিট, আর এখন টানা লম্বা বাস জার্নি চলবে সারা রাত ধরে। রাতে হয়তো সেরকম বেশি ভিডিও করতে পারবো না। সকালে যখন পাত্তাতু ভ্যালি পৌঁছাবো, পাত্তাতু ভ্যালি পৌঁছে সেখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, নয়নাভিরাম মনোরম সৌন্দর্যে ভরা যে রাস্তা, পাত্তাতু ভ্যালি যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় একটা ডিটেলস ভিডিও বানাবো সকালবেলায় উঠে। আর রাতে বেশি ভিডিও আর করবো না, কারণ ব্যাটারি ড্রেন করে শুধু শুধু লাভ নাই। আমার পাওয়ার ব্যাঙ্ক আছে সঙ্গে, যদিও সকালবেলা উঠে একবার পাত্তাতু ভ্যালিতে গিয়ে সেখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা যে রাস্তা, সেই রাস্তার ভিডিও তুলে নিয়ে আসবো আমাদের লাইভ স্ট্রিম চ্যানেল। আর সেই উদ্দেশ্য নিয়ে এখন আমি এই মুহূর্তে আছি
রাজপথের কাছে যে বিউরিয়া বলে একটা জায়গা আছে সেখানে। রাতের খাবার কমপ্লিট, এবার আবার শুরু করতে চলেছি আমার বাস জার্নি।